আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদের টানা ছুটিতে পণ্য খালাস কম হয়, চট্টগ্রাম সমুদ্র বন্দরে আবারও কন্টেইনার জট, আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে হবিগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, চালক সহ বাস আটক। নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমন ঢাকায় গ্রেপ্তার। এবং ঠাকুরগাঁওয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে প্রায় 10 গ্রামের মানুষ, বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের টানা ছুটিতে বন্দর কার্যক্রম চালু থাকলেও পণ্য খালাস কম হওয়ায় আবারও কন্টেইনার জটে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বহির্নোঙরেও বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সাম্প্রতিক নানা ইস্যুতে ঈদের আগে থেকেই কন্টেইনার ডেলিভারি নিয়ে বিপাকে ছিল চট্টগ্রাম বন্দর। পরে ঈদের আগ মুহূর্তে তা সমাধানের উদ্যোগে বন্দর কার্যক্রমে কিছুটা প্রাণ ফিরলেও ঈদের ছুটিতে আবারও কন্টেইনার জটে পড়েছে বন্দর। কাস্টমের পাশাপাশি শিপিং এজেন্টগুলোকে খোলা রাখা, এনওসি দেওয়া, এই ধরনের লজিস্টিক সাপোর্টগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় সবার জন্য হেল্প হবে। এই সিটিতে কিছু ব্যাংক খোলা ছিল, কিছু টাকা নিচ্ছিল না, পে অর্ডার করতে পারে নাই। এখানে তো অনেক কিছু জড়িত পণ্য ডেলিভারিতে, কাস্টমসের কাজে। শুধু যে কাস্টমস আর পোর্ট তো নয়, বন্দর থেকে পণ্য খালাসে সম্পৃক্ত 50টিরও বেশি প্রতিষ্ঠান, কিন্তু বন্ধের সময় নিয়মিত বা সাধারণ পণ্য খালাসে জড়িত থাকে মাত্র 8 থেকে 10টি প্রতিষ্ঠান। এই সংকট দূর করতে সমন্বয়ের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা আমদানিকারক যারা আছেন সবাইকে নিয়ে যদি একটা শক্তিশালী ট্রান্সপোর্ট করা হয় এবং কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে এগুলোকে ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে পালন করার জন্য, তাহলে এটার একটা সুফল হয়তো আমরা পরীক্ষামূলক দেখতে পারি যে এটার সুফলটা কেমন পাওয়া যেতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে এই সংকট। আমদানি রপ্তানি কখনোই আমাদের এখানে থেমে থাকেনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের আর একটু বেশি সহযোগিতা হলে এই সংখ্যাটা আরো বেশি হতে পারত। কিন্তু আজকের পর থেকে যেহেতু সবকিছু সহজভাবে চলাচল করছে, সাধারণভাবে চলাচল করছে, আমরা আশা করছি আর কোনো ধরনের জট অ্যাটলিস্ট এই মুহূর্তে হবে না। বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে 45টি জাহাজ, এর মধ্যে 12টি কন্টেইনারবাহী, যাতে রয়েছে আরও 10,000-এরও বেশি কন্টেইনার। তাই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে হবিগঞ্জে এক কলেজ ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করা হয়েছে। নবীগঞ্জ শেরপুর সড়কে গতরাতে যাত্রীবাহী বাসে ধর্ষণের এই ঘটনা ঘটে। পরে নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয় জনতা সড়কের 3তলা পুকুর পাড় এলাকায় চালক সহ বাসটি আটক করে। এ সময় অপর ধর্ষক বাসের হেলপার লিটন পালিয়ে যায়। এরপর ভিকটিম কলেজ ছাত্রী ও ধর্ষক ড্রাইভারকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ধর্ষণের শিকার রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রী রবিবার ঢাকার সায়দাবাদ থেকে বাসে গ্রামের বাড়ি বানিয়াচং যাচ্ছিলেন। আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিচ্ছন্ন তদন্তের জন্য পুরো বিষয়টাকে আয়োগকে কীভাবে কোন দিকে লক্ষ্য রেখে তদন্ত করতে হবে সেটা একদম স্পষ্টভাবে আমি ধারণা দিয়েছি এবং এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ। নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমুনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গত বছরের 30 এপ্রিল নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও চিনিকল সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুকে। এ ঘটনায় টুমুন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার। টুমনের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমজাদ হোসাইন। গ্রেপ্তারকৃত মোহাম্মদ হাসান আলী টুমন 2024 সালের একটা আলোচিত হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার নামে আরো 14টা মামলা আছে, বিভিন্ন দুর্দর্শ নাশকতামূলক মামলা। আমরা তাকে এই মামলা জিজ্ঞাসাবাদ করব।
জুলাই গণহত্যার জন্য দ্রুত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদি খানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মোস্তফা জামান সমুদ্র ও আল আমিনের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান মীর শরফত আলী। ফেসিবাদের বিচার, শেখ হাসিনা সহ আজকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই সমুদ্র সহ যেসব ছেলেমেয়েদের আমাদেরকে 15 থেকে 2000 সন্তানদেরকে, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, তাদের সবাইকে হত্যা করেছে, এর বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। এক সময় ধান সিদ্ধ শুকানো আর মিলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো উত্তরাঞ্চলের কৃষকদের। সেই দুর্দশা লাঘবে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় চালু হয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটো রাইস মিলস। সেখানে প্রতিদিন উৎপন্ন হচ্ছে 35 টন চাল। সাশ্রয় হচ্ছে সময় ও কষ্টের। এতে কর্মসংস্থান হয়েছে 2 শতাধিক লোকের। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশকুর রহমান। ধান সেদ্ধ শুকানো মিলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার এমন দৃশ্য উত্তরাঞ্চলের কৃষকদের দৈনন্দিন দুর্দশার নাম। প্রযুক্তি আধুনিকতায় কৃষকদের সেই দুর্দশা এখন লাঘবের পথে। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় 7 বিঘা জায়গার উপর স্থানীয় কয়েকজন উদ্যোক্তার উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটো রাইস মিলস। 2024 সালে উৎপাদন কার্যক্রম শুরু করে মিলটি। উৎপাদন শুরুর মাত্র 1 বছরে এসে এই চালকলে প্রতি 24 ঘন্টায় উৎপাদন হয় 1300 মণ বা 35 টন চাল। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কমপক্ষে 200 মানুষের। 70-80 জন মানুষ কর্ম করে। আমাদের এখানকার মিলের চাউলগুলা সুন্দর মানে গুণগত মান হয়। এই মিল হওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারতেছে। এত বড় একটা প্রতিষ্ঠান এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, বেশ কিছু শ্রমিক খাটতেছে। অত্যাধুনিক মিলটিতে হাতের কোনো সংস্পর্শ ছাড়াই চাল উৎপাদন হচ্ছে। মিলের বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 12 ঘন্টার ভিতরে 1300 মণ ধান মানে রেডি করা হয়, বস্তা প্রক্রিয়াজাত করা হয়ে যায়। আমার কাজ হচ্ছে বয়লারে স্টিম এবং ড্রায়ারে ধান শুকানোর ব্যবস্থা করা। ধান থেকে সরাসরি প্যাকেটজাত চাল উৎপাদনের এই সুপরিকল্পিত অত্যাধুনিক প্রক্রিয়া এখন উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নের রোল মডেল বলে দাবি করছেন উদ্যোক্তারা। রিয়া অটো রাইস মিল হওয়ার কারণে আমাদের এলাকার কৃষকরা বর্তমান খুব হাসি খুশি থাকে। ধান নিয়ে তাদেরকে কোনো আর পরিশ্রম করতে হয় না। এখানে আমাদের কোনো ওই ধানও নষ্ট হয় না, কোনো চাউলও নষ্ট হয় না এবং লেবার সংকটও থাকে না। চুক্তি অনুযায়ী সরকারিভাবে খাদ্য বিভাগকেও প্রতি বছর 500 টন চাল সরবরাহ করছে বলেও জানান তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লার সেনাবাহিনী ও র্যাব 11 যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, 2টি পাইপ গান, 6 রাউন্ড কার্তুজ ও 3টি ককটেল সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে বিশেষ অভিযানে কুমিল্লা সদরের কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ওবায়দ ওরফে শিমুল কার্তিকপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে নানা অপকর্ম করে আসছিল। ঠাকুরগাঁওয়ে একটি বাঁশের সাঁকো 10 গ্রামের মানুষের একমাত্র ভরসা। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন জনসাধারণের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ করে দেওয়ার, কিন্তু এর বাস্তব প্রতিফলন দেখেনি সদর উপজেলার আকচা ইউনিয়নের 10 গ্রামের মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নের পালপাড়ায় টাঙ্গন নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে চলাচল করছেন 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে প্রতিবারই নদীর পানি কমে এলে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। তবে বর্ষা মৌসুমে তলিয়ে যায় এই বাঁশের সাঁকো, তখন পারাপার হতে হয় নৌকায়। এটা একটা কৃষি প্রবণ এলাকা, মানে এই এলাকাতে মনে করেন ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা
ক্যারিং করা তাদের খুব কষ্ট হয়। অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে, সেটা দিয়ে আমরা অনেক ভয়াবহভাবে নদী পার হয়ে আমরা স্কুল প্রাইভেট যাই, অনেক কষ্ট করি। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে জেতার পর আর কথা রাখেননি। সবাই করে না, ভোটের সময় ভোট চায় ফেরার কাজ করে না, বলে এবার ভোটক ছাড়ার পরেবার, এবার ভোটক পরেবার কাজ চলছেই। এলজেডি নির্বাহী প্রকৌশলী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন হলে নির্মাণ করা হবে সেতু। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো। সেতুটি নির্মিত হলে বদলে যাবে নদীর দুই তীরে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গি, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের মানুষের জীবনযাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাশবিক নির্যাতনের শিকার যশোরে চৌগাছার 7 বছরের বয়সের এক শিশুর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নির্দেশে শিশুটির চিকিৎসার খোঁজখবর নিতে যশোরে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় তিনি শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত নির্মাণাধীন 4টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর মধ্যে 2টি বহুতল ভবনের বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়। দুপুরে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো ও দক্ষিণবাগ এলাকার 4টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজুকের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানিজপুর এলাকা থেকে প্রাচীন আমলের মূল্যবান কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন জয়পুরহাট সদরের কল্যাণপুর গ্রামের সৈয়দ আলী মণ্ডলের ছেলে বাবুল হোসেন ও পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোরসালিন সরকার। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা মূল্যবান মূর্তিটি সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। চাঁদাবাজি বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে জেলা প্রশাসন মুফিদুল আলমের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের সহসভাপতি শামসুদ্দোহা মাসুম ও যুগ্ম সম্পাদক রেজাউল হক পাপ্পু সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর জামালপুরে 7 পরিবারকে সমাজচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। জামালপুর শহরের দাপুনিয়া এলাকার চরম অমানবিক এই ঘটনার সংবাদ এটিএন বাংলার প্রচার হলে ঘটনার জন্য সমাজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এর আগে দাপুনিয়া এলাকার মোহাম্মদ মন্টু ও মোহাম্মদ মনসুরের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম্য সালিসিতে মাতব্বরের দাবি করা 50,000 টাকা দিতে না পারায় ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে 7 পরিবারকে সমাজচ্যুতির ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী বিভিন্ন ফসলের জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল নিয়ে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ হলরুমে এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিসিএস কৃষি কর্মকর্তারা অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।